আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো পেপার পত্রিকায় বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন যে ৯টি রুগ্ন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বলবো কি, এই ৯টি আর্থিক প্রতিষ্ঠান কেন, আর কোনো আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হবে না। রুগ্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আগেই বলি, মাননীয় গভর্নর মহোদয় যেই সুবিধাগুলির কথা চিন্তা করেছেন সেগুলি নিয়ে আগে একটু আলাপ করি। তো উনি চিন্তা করেছেন যে ওনার মূল লক্ষ্যটা হচ্ছে ব্যাংকিং এবং আর্থিক খাতে একটা সুশাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের আস্থা ফেরানো হচ্ছে মূল টার্গেট। কারণ প্রতিষ্ঠান বন্ধ করে দিলে তো ওনার আলটিমেটলি কোনো লাভ নাই। আর আর্থিক খাতে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, এটা একজন এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আসলে মূলত কাজ নয়। মূলত ওনার কাজ হচ্ছে এগুলি সুন্দরভাবে যাতে পরিচালনা হয় সেই বিষয়গুলি নজরদারিতে রাখা। এখানে গভর্নর চিন্তা করেছেন যে হয়তোবা যেই প্রতিষ্ঠানগুলিতে আমানতকারীরা ভুক্তভোগী রয়েছেন, আমানতের টাকা ফেরত পাচ্ছেন না, তাদের হয়তোবা উনি দায়িত্ব নিয়ে গভর্নমেন্টের কাছ থেকে একটা বরাদ্দ নিয়ে এই টাকাটা ফেরতের নিশ্চয়তা চাচ্ছেন, যাতে এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে যারা আমানত রেখেছে তাদের স্বার্থ রক্ষার জন্য, এবং বাকি যে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে একটা ওয়ার্নিং স্বরূপ তারা বন্ধ করতে চাচ্ছেন গভর্নর মহোদয়। তো এই লক্ষ্যে যদি কাজ করে, তাতে যতটুকু না সুবিধা হবে তার চেয়ে অসুবিধা বেশি। অলরেডি তিনি 5টি যে ব্যাংক একত্রিতকরণ করেছে, মার্জিং করে একটি ব্যাংকে রূপান্তর করেছে, সেখানে কিন্তু তিনি জনগণের আস্থা ফেরাতে অনেকটাই ব্যর্থ হয়েছে। যদিও তিনি বিভিন্ন মেকানিজম করে কিছু ডিপোজিট দেখিয়েছেন এবং কিছুটা কৃত্রিম আস্থা ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। প্রতিদিনই দেখা যাচ্ছে গভর্নরের বাসার সামনে আমানতকারীরা বিক্ষোভ করতেছে, বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করতেছে, কখনো আবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করতেছে। তো এখানে প্রতিষ্ঠান মার্জিং করে উনি যেহেতু সফলতা পাননি, সেখানে বন্ধ করে দিলে সফলতা পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। হয়তোবা এই বিনিয়োগকারী যারা ডিপোজিটে রয়েছেন এদের টাকাটা হয়তো বা গভর্নমেন্টের কাছ থেকে বরাদ্দ নিয়ে ফেরত দিতে পারবে, কিন্তু এতে করে যেই অসুবিধাগুলি হবে, দেখা যায় বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ উনি বলতেছে মূল টাকাটা ফেরত দিবে। তাহলে দেখেন, একজন বিনিয়োগ যে অর্থ বিনিয়োগ করেছে, যে ডিপোজিটর হিসেবে ডিপোজিট রেখেছে, আমানত রেখেছে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, কেউ হয়তো 10 বছরের জন্য রেখেছে, কেউ 20 বছর, কেউ 15 বছর। তো দেখা যায় এই দীর্ঘমেয়াদে যে বিনিয়োগগুলি রেখেছে, এই বিনিয়োগের ক্ষেত্রে তারা 2 গুণ, 3 গুণ, 4 গুণ সুবিধা পাওয়ার কথা ছিল। সেখানে সে যদি শুধুমাত্র আর্থিক শুধুমাত্র তার প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত পায়, সেক্ষেত্রে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে যারা বিনিয়োগ গ্রহণ করেছে, এই প্রতিষ্ঠানের টাকাগুলি যারা নিয়েছে, তারা কিন্তু একটা সুবিধা পেয়ে যাচ্ছে। তারা মোটামুটি একটা সেফ এক্সিট পাচ্ছে। তারা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে হয়তোবা একটা মানে তাদের যে এই ঋণ গ্রহণ করে না দেওয়ার যে একটা সংস্কৃতি, এক্ষেত্রে হয়তোবা তাদের দেখা দেখি আরও যারা ঋণ গ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তারাও হয়তোবা যদি দেখে যে এই যে প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়েছে, এখান থেকে যারা ঋণ নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, তো হয়তোবা রেগুলার যারা বিনিয়োগকারী ঋণ গ্রহীতা রয়েছে, তাদের ভিতরেও একটা না দেওয়ার একটা মনোভাব তৈরি হতে পারে। পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলি যে সরকারকে প্রতি বছর যে বিপুল পরিমাণে ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্স থেকে সরকার বঞ্চিত হচ্ছে, এবং এই ট্যাক্সটা যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু জনগণও বঞ্চিত হচ্ছে। কারণ ট্যাক্সের টাকায় জনগণের কল্যাণে সরকার বিভিন্ন প্রকার পদক্ষেপ নিয়ে থাকে, জনকল্যাণমূলক কাজ করে ট্যাক্সের টাকায়। সেক্ষেত্রেও কিন্তু দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই যে আর্থিক এবং ব্যাংকিং খাতে মানুষের যে আস্থা, এটা শূন্যর কোঠায় নেমে আসবে, তখন দেখা যাবে বাংলাদেশের অর্থনীতি বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই সমস্ত চ্যালেঞ্জগুলির বিবেচনা করে আমি মনে করি এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলি বন্ধ না করে বা কোনো ব্যাংক মার্জিং না করে, ওই ব্যাংকে দোষী বা দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, কঠোর নজরদারির মাধ্যমে যদি এই জালিয়াতি রোধ করা যায়, অবৈধভাবে বিনিয়োগ বিতরণ থেকে বিরত রাখা যায় ব্যাংকগুলোকে,
এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, জবাবদিহিতা নিশ্চিত হয়, তাহলে এই আর্থিক প্রতিষ্ঠান আমাদের ঘুরে দাঁড়াবে এবং আমাদের জনগণের আস্থা বৃদ্ধি পাবে। তো সেই জন্য আমি মনে করি যে গভর্নর মহোদয় যদি তার সিদ্ধান্ত থেকে সরে এসে কঠোর নজরদারির মাধ্যমে রাখে এই প্রতিষ্ঠানগুলি, এবং পাশাপাশি যেই অর্থ দিয়ে বিনিয়োগকারীদের মানে ডিপোজিটারদের বিদায় করবে, তার চেয়ে অল্প কিছু টাকা যদি প্রতিষ্ঠানগুলোকে একটা থোক বরাদ্দ দেয় যে তোমরা বিজনেসটারে রানিং করো, তাদের যে বর্তমানে আর্থিক যে ক্রাইসিস, এটা আমি মনে করি কেটে যাবে এবং প্রতিষ্ঠানগুলি ঘুরে দাঁড়াবে। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেছে কি তারা ঋণ দিয়েছে, প্রতিষ্ঠানগুলি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতেছে, বাট এই কোম্পানিগুলি মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে তারা এই ঋণের টাকাগুলি পরিশোধ করতেছে না। ইচ্ছাকৃতভাবে অনেক ঋণ গ্রহীতারা ঋণের কিস্তি দিতে গড়িমসি করতেছে। এই সমস্ত ব্যাপারগুলি যদি কঠোর মনিটরিংয়ে রাখা যায়, পাশাপাশি এই ক্রাইসিস মুহূর্তে যদি বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়ায়, আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।